ঠাকুরগাঁওয়ে সরকারি গোডাউনের ৪৫ টন চাল নিয়ে চালবাজি, যমুনার অনুসন্ধানে উঠে এলো সিন্ডিকেট আর অনিয়ম, ধামাচাপা দিতে ঘুষের প্রস্তাব। গাড়িতে বের হয়ে তো সবই ডাউনের দিকে ওই ক্ষেত্রে তো আমরা খেয়াল করতে পারবো না। না 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 একদমই নো 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 নো। নির্বাচন না হওয়া পর্যন্ত বানচালের ষড়যন্ত্র বন্ধ হবে না বললেন গয়েশ্বর। বিএনপির নেতৃত্বেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কথা বললেন শীর্ষ নেতারা। এবং নির্বাচনটা সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে যেন নতুন করে কোনো চক্রান্তের ফাঁদ পেতে কেউ সফল না হতে পারে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা অত্যন্ত দুঃসময়ে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছিলেন। গণ অভ্যুত্থানের বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারও ফিরবে পুরনো সমস্যাগুলো মনে করেন প্রধান উপদেষ্টা। বললেন লক্ষ্য অর্জনের কাছাকাছি সরকার। Election will end everything from our side. So everything will go into the hands of the people who are elected. Imagine you have the election without doing other two things. Then you go back to the same old problem. অবাধ নিরপেক্ষ ভোটের জন্য ইসিকে শক্তিশালী করার পরামর্শ বিশ্লেষকদের। নির্বাচন আয়োজনে অতীতের দেয়াল ভাঙাই কমিশনের বড় চ্যালেঞ্জ। সবচেয়ে বড় কথা হলো জনগণের আস্থা অর্জন করা, রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জন করতে হবে। আস্থার জায়গাটাকে বাড়ানোর জন্য ইলেকশন কমিশনকে দৃশ্যমান কিছু প্রচারণা আনতে হবে। রাজশাহীতে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার। স্ত্রী ও 2 সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেন মিনারুল, ধারণা পুলিশের। ওনার আত্মীয়স্বজন বা যারা আছে তাদের কাছে আমি শুনলাম, তারাও বললো যে সিলকুটের লেখাটা উনারই। তো উনার লেখা যেহেতু উনি নিজের আর্থিক অবস্থা, ঋণগ্রস্ততা এগুলো তো উল্লেখ করছে। আলাস্কায় ট্রাম্প পুতিন বহুল আলোচিত বৈঠক আজ। যুক্তরাষ্ট্রের সাথে নতুন পারমাণবিক চুক্তির ইঙ্গিত রুশ প্রেসিডেন্টের। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। এবার এক চালবাজির গল্প শোনাবো আপনাদের। সরকারি গুদামের চাল ঠাকুরগাঁও থেকে আসার কথা ছিল ঢাকায়, কিন্তু সেই চাল মিলল পঞ্চগড়ের তেতুলিয়ায়। অবশ্য ঢাকা থেকে জানানো হলো ৪৫ টন চালই বুঝে পেয়েছে তেজগাঁও সিএসটি। কিভাবে এমন অসাধ্য সাধন হলো, নাহিদ হোসেনের ক্যামেরায় সেটি জানাচ্ছেন তাজনুর ইসলাম। জুন মাসের 12 তারিখ ঠাকুরগাঁও খাদ্য গুদাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় সরকারি চাল বোঝাই 2টি ট্রাক। নম্বর ঢাকা মেট্রো ট 206760 ও 206761। প্রতিটি ট্রাকে 22.5 টন করে মোট চাল চাপানো হয় 45 টন। একদিন পর 14 জুন পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার আজিজনগর গ্রামে ভাই ভাই হাস্কিং মিলের গুদামে পাওয়া যায় মোট 57 টন চাল, যার মধ্যে ছিল ঠাকুরগাঁও খাদ্য গুদামের সিলমারা 1492টি বস্তা, প্রতি বস্তায় 30 কেজি করে, মোট প্রায় 45 টন চাল সেখানে। কিন্তু এগুলো তো ঢাকায় যাওয়ার কথা, তেতুলিয়া এলো কি করে? তেতুলিয়া উপজেলা প্রশাসনের এই অভিযানের সময় গুদামের বাইরে রাখা ছিল একটি ট্রাক, যার নম্বর ঢাকা মেট্রো ট 206761। পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাক নিয়ে পালায় চালক। তবে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ওই ট্রাক ও চালককে শনাক্ত করা হয়। চালক জানান, ঢাকা মেট্রো ট 206760 নম্বরের ট্রাকও একই জায়গায় চাল নামিয়েছে। এত বিপুল পরিমাণ চাল অবৈধভাবে মজুদের ঘটনায় ভাই ভাই হাস্কিং মিলের মালিক শহীদুল ও ম্যানেজার সাদেকের নামে মামলা করেন তেতুলিয়া এলএসডির অপারেশন ইনচার্জ রুবেল আলম। বিল খুলতে বললে তারা অস্বীকৃতি জানায়, ওইখানে যারা লেবার ছিল। এরপরে ঘুরতে ঘুরতে সবগুলো রুম খোলার পরে দেখি যে আমাদের ঠাকুরগাঁও সদর এলএসডি লেখা চাউলের বস্তা আছে। দেখার পরে বিষয়টা সন্দেহজনক হয়, কারণ চটের বস্তায় তো চাউল অন্য কোথাও থাকার কথা না। আর চটের বস্তায় চাউল যদি থাকেই, সেখানে কি হিসেবে বিতরণ করা হয়েছে সেটার স্টেনসিল মারা থাকে, কিন্তু এখানে কোনো স্টেনসিল নাই। আমার হাতের এই কাগজটি পাওয়া গেছে ঠাকুরগাঁও এলএসডি থেকে, যেখানে পরিষ্কার করে ট্রাক দুটোর নম্বর আর তাতে চাপানো চাউলের পরিমাণ লেখা রয়েছে। সেদিন সেখান থেকে মোট 45 টন চাল
ট্রাকে তোলা হয়েছিল। কাকতালীয়ভাবে পঞ্চগড়ের তেঁতুলিয়াতেও প্রায় ৪৫ টন চাল উদ্ধার করা হয়েছিল, সেটি লেখা রয়েছে মামলার এজাহারে। সিসিটিভি ফুটেজ অনুযায়ী আবার ট্রাক দুটোর নম্বরও মিলছে হুবহু। ঠাকুরগাঁওয়ের এত চাল তেঁতুলিয়ায় গেল কেমন করে, এই প্রশ্নের উত্তর খুঁজতে ফিরে যায় ঠাকুরগাঁও এলএসডিতে। ক্যামেরার সামনে কোনো তথ্য দিতে রাজি নন অপারেশন ইনচার্জ আসাদুজ্জামান। একই মালবোঝাই ট্রাক তেঁতুলিয়ায় যায় কি করে, এ প্রশ্নে তার উত্তর, মালবোঝাই ট্রাক গোদামের গেট পার হওয়ার পর তার দায়িত্ব শেষ। গাড়িটা বের হয়ে তো সবই ডাউনের দিকে আসে। ওই ক্ষেত্রে তো আমরা খেয়াল করতে পারবো না, ডানে গেল না বামে গেল না উত্তরে গেল না দক্ষিণে গেল, ওই কথা বলবো না। যদিও সরকারি বিধি বলে অন্য কথা, সেটি উত্থাপনের পর তড়িঘড়ি করে শেষ করেন আলাপ। এক পর্যায়ে নিজের দায় এড়াতে টিম যমুনাকে টাকাও সেধে বসেন এলএসডির পরিদর্শক। না 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 একদমই তেঁতুলিয়ায় মজুদ থাকা বিপুল পরিমাণে চালের বাজার মূল্য প্রায় ২৪ লাখ টাকা। এবার ঘটনাস্থল তেঁতুলিয়ার আজিজনগরে টিম যমুনা। যার গুদামে এখন পড়ে আছে জব্দ হওয়া চাল, তেঁতুলিয়া এলএসডির ওসি রুবেল আলমের এমন ভান যেন কিছুই জানেন না তিনি। এদিকে ঠিকাদার প্রতিষ্ঠান কুষ্টিয়া ট্রেডিং এজেন্সির প্রতিনিধি শফিকুল ইসলাম তখনও জানেন না এ নিয়ে কাজ করছে টিম যমুনা। বলেই বসলেন নির্ধারিত সময়ে ঢাকায় পৌঁছে দেওয়া হয়েছে ২ ট্রাক চাল। গাড়িতে চলে গেছে, আমাদের মাল রিসিভ হয়ে গেছে। আমাদের মালের কোনো সরকারি মাল তো যেভাবে রিসিভ হয়ে গেছে। আপনাদের গাড়িগুলো কি যমুনা ব্রিজ দিয়ে যায় নাকি ফেরি দিয়ে যায় কাজিরহাট দিয়ে? কোন দিক দিয়ে যায় সেটাও বলতে পারবেন। তো বেশি মাল নিলে আপনারা ওই ব্রিজ দিয়ে কি ফেরি হয়ে যায়। তেজগাঁও সিএসডি চাল যেখানে আসার কথা, তাদের দাবি চাল এসেছে। ৪৫ টন চাল বুঝে পাওয়ার রিসিভ কপিও দেখান পরিদর্শক নজরুল ইসলাম। তবে ক্যামেরায় কোনো কথা বলতে রাজি নন তিনি। অথচ চালগুলো সব জব্দ হয়েছে তেঁতুলিয়ায়। দরজা বন্ধ করতে হবে না। ট্রাকগুলো চাল নিয়ে ঢাকায় আসতে যমুনা সেতু অথবা কাজিরহাট ফেরিঘাট দিয়ে ঢুকতে হয়। ফেরিঘাটে ১২ জুন থেকে ১৪ জুন সমস্ত টিকিট ঘেঁটে খুঁজে পাওয়া যায়নি ওই দুটো ট্রাক পার হওয়ার কোনো তথ্য। কাজিরহাট আরিচা অঞ্চল দিয়ে আপনাদের অনুসিদ্ধান্তের যে গাড়ি দুটির নাম্বার ২০৬৭-৬০ এবং ২০৬৭-৬১ নম্বরের গাড়ি আমাদের মেমোরিতে বা নথিতে কোনো জায়গায় পারাপার হয়েছে এরকম কোনো রেকর্ড আমাদের নাই। তাহলে কি সেতু দিয়ে গেছে? যমুনা সেতু দিয়ে ৬ চাকার ট্রাকে ২২ টনের বেশি মালামাল পার করার কোনো সুযোগ নেই। টোল প্লাজার তথ্যও বলছে সেতু পার হয়নি ওই ২ ট্রাক। ওই জায়গা থেকে নিয়ে আপনার ওই যে ইশা আনলোড করতে আর কি তেতুলিয়া আসতে হবে ২০৬৭-৬১ তেজেতে তো গেছে গাড়ি। আপনি ওই জায়গায় কর্মীয়ে দেখেন, তেজেতে কর্মীয়ে দেখেন। আপনি গেছিলেন কিনা? আপনি সিএসডি থেকে আপনি গেছেন? হ্যাঁ তেজেতে তো আমি অনেকবার গেছি ভাই। এখন কোন দিনে ভাই? এখন প্রশ্ন হলো, যদি ধরা না পড়তো এই ৪৫ টন চাল তাহলে কি হতো? তেঁতুলিয়ার পরিদর্শক রুবেল আলমের কাছ থেকে জানা গেল খাদ্য গুদামের অন্ধকার কিছু গল্প। অবশ্যই আপনার মাল আপনি যদি আমাকে না বলেন যে আমি আপনাকে অফার করলাম স্যার চালটা বেশি দিয়ে আপনাকে ৪০ টাকা আমি ঠিক আছে চাল লেগে ইনভয়েস হলো পাসপোর্ট ভি ইনভয়েস চালান দিতে ফার্স্ট সেকেন্ড থার্ড যে ঠিকাটা তার হাতে দেওয়া সে যে মাল আর ইনভয়েস পৌঁছায় আমি পেয়ে গেলাম মাল পাচ্ছি। চাল আটকের পর গ্রেফতার হয়েছিলেন ভাই ভাই হাস্কিং মিলের ম্যানেজার সাদেক। এখন অবশ্য জামিনে রয়েছেন তিনি ও মিলের মালিক শহীদুল। এ ধরনের ঘটনার আড়ালে কত চালান যে খোলা বাজারে বিক্রি হয়ে যায় তার কোনো ইয়ত্তা নেই। অথচ এই চাল থাকার কথা গরিবের পাতে। তদন্ত হয়, তবে সাজার তেমন কোনো নজির নেই। লোভের ঊর্ধ্বে উঠে কেউ কি দায়িত্ব নেবেন গরিবের চালের? তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। জেল জীবনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপর নির্যাতন ও অমানবিক আচরণের সঙ্গে জড়িতদের বিচারের দাবি করেছে বিএনপি। খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে নেতারা অভিযোগ করেন, কারাবন্দী থাকাকালে বিএনপি চেয়ারপারসনকে ভুল চিকিৎসা দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। তাদের মতে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত
নির্বাচন ঘিরে শঙ্কা রয়েছে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র অব্যাহত আছে উল্লেখ করে কারো ফাঁদে পা না দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। 15 আগস্ট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন পালন করে বিএনপি, কিন্তু 2015 সালের পর থেকে খালেদা জিয়ার জন্মদিন ঘিরে বাড়তি কোনো আনুষ্ঠানিকতা কিংবা কেক কাটা থেকে বিরত থেকেছে দল, যেটিকে রাজনৈতিক শিষ্টাচারে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন হিসেবেই গণ্য করে নেতাকর্মীরা। খালেদা জিয়ার 81তম জন্মদিন ও বিগত সব আন্দোলন সংগ্রামে হতাহতদের স্মরণ করে দেশব্যাপী দলীয় কার্যালয় অথবা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। তারই অংশ হিসেবে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই কর্মসূচিতে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। বক্তব্যে নেতারা বলেন, এখনও গণতন্ত্রের জন্য লড়াই অব্যাহত রেখেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। খাদ্যদ্রব্যের সঙ্গে বোধহয় কোনো বিষাক্ত কোনো জিনিস মিশিয়ে দেওয়া হতো। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনে ওনার উপরে কতটুকু নিপীড়ন হয়েছে, কতটুকু অত্যাচার হয়েছে, কারা কারা এর সঙ্গে দায়ী, তাদের সকলের একটা বিচার করা উচিত বলে আমি বিশ্বাস করি। একটা নির্জন কারাগারে রাখা হয়েছিল, ভুল চিকিৎসা দিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল এবং সুচিকিৎসার জন্য বাইরে যেতে না দিয়ে তার মৃত্যু নিশ্চিত করার চেষ্টা করা হয়েছিল। এর জন্য আপোষের নেতৃত্বে তিনি অভিযুক্ত মাদক ডেমোক্রেসি হিসাবে। কিন্তু যত রক্ত ঝরুক, যত জীবনে যাক, এখনো গণতন্ত্র আমাদের হাতের নাগালের বাইরে। বিএনপি নেতাদের মতে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত নানান শঙ্কা ও সংশয় রয়েছে। আমরা সতর্ক সজাগ থাকব এবং কারো পাতানো ফাঁদে বা কারো পাতানো কথা উত্তর দিয়ে যাতে গণতন্ত্রে ভুলণ্ঠিত না হয় এবং নির্বাচনটা সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে যেন নতুন করে কোনো চক্রান্তের ফাঁদ পেতে কেউ সফল না হতে পারে। যদি আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসি, শহীদ জিয়াকে ভালোবাসি, তারেক রহমানকে ভালোবাসি, তাহলে আমরা জনগণের মন জয় করার চেষ্টা করব। এমন কিছু করব না যাতে জনগণ অসন্তুষ্ট হয় বা জনগণ ভীত সন্ত্রস্ত হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তাঁর রাজনৈতিক শিষ্টাচার, সহনশীলতা ও গণতন্ত্রের প্রশ্নে আপোষহীনতা অনুসরণে কর্মীদের প্রতি আহ্বান জানান শীর্ষ নেতারা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা অত্যন্ত দুঃসময়ে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছিলেন। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে বাংলাদেশে আবারও পুরানো সমস্যাগুলো ফিরে আসবে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে সিঙ্গাপুর ভিত্তিক চ্যানেল নিউজ এশিয়া সিএনএ টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। জানান, দায়িত্ব নেয়ার পর যেসব লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল তার কাছাকাছি অন্তর্বর্তী সরকার। ভারতের সাথে ভালো সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ, এমনটাও জানান তিনি। 3 দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে গুরুত্বপূর্ণ বেশ কিছু বৈঠকে অংশ নেন তিনি। একই সাথে সই করেন 5টি সমঝোতা স্মারক। মালয়েশিয়ায় থাকাকালীন সিঙ্গাপুর ভিত্তিক চ্যানেল নিউজ এশিয়া সিএনএ-কে একান্ত সাক্ষাৎকার দেন অন্তর্বর্তী সরকার প্রধান। গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার, সংস্কার ও নির্বাচন সহ নানা ইস্যুতে খোলামেলা কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। During the uprising, put them into these 3 categories: the reform, and trial, and election. সাক্ষাৎকারে জানতে চাওয়া হয়, দায়িত্ব নেওয়ার পর 1 বছর পার হয়েছে। এই সময়ের মধ্যে অন্তত 4টি লক্ষ্য পূরণের কথা ছিল, সেগুলো কতটা বাস্তবায়ন করা সম্ভব হয়েছে? প্রধান উপদেষ্টা জানান, যে লক্ষ্যগুলো নির্ধারণ করা হয়েছিল সেগুলো অর্জনের কাছাকাছি পৌঁছেছে সরকার। We are on the way. It's not supposed to be absolutely complete at any time, but we are bringing it to a closure, coming close to achieving the goals that we set for ourselves. One was the reform. Lots of things to be reformed because the system that we had, the political system and also election system and so on, all rigged. ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, অঙ্গীকার ছিল গণ অভ্যুত্থানের সময় জাতির যে আকাঙ্ক্ষা তা নিশ্চিত করা। তাই গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচনই এখন লক্ষ্য। তবে আশঙ্কা, গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার ও সংস্কার ছাড়া ভোট হলে বাংলাদেশ আবারও ফিরবে পুরনো সমস্যাগুলো। Just imagine if we started with election, we don't need reform. We don't need
the trial, because election will end everything from our side. So everything will go into the hands of the people who are elected. Imagine you have the election without doing other two things. Then you go back to the same old problems. প্রশ্ন করা হয় শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা নিয়ে। এছাড়া ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রীকে ফিরিয়ে আনার ব্যাপারেও প্রশ্ন করে সিএনএ। Going to get into a battle trying to get Hasina out of India. We said you can keep her. Our trial will go on. Trial will decide what happens to her. But in the meantime, she should not be given any chance to destabilize Bangladesh. এ সময় ভারত, চীন ও পাকিস্তানের সাথে সম্পর্ক নিয়েও কথা বলেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক রাখতে চায় অন্তর্বর্তী সরকার। Definitely we have a good relationship. Pakistan, China also would like to have good relationship with India. We never said we don't want to have good relationship. Simply saying what are the problems. জাতীয় নির্বাচনের পর সরকারে থাকার কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান। My job is to make sure a decent, acceptable, clean, enjoyable election takes place. লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। সুষ্ঠু ভোট আয়োজনের জন্য নির্বাচন কমিশন শক্তিশালীকরণের সমান গুরুত্বপূর্ণ প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষ দায়িত্ব পালন। লেভেল প্লেইং ফিল্ডের বিষয়টি নির্ভর করে আইন বিধিবিধানের প্রয়োগ ও রাজনৈতিক দলগুলোর উপর। এমনি মনে করছেন নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর বদিউল আলম মজুমদার এবং জেসমিন টুলি। তাদের মতে ইসির বড় পরীক্ষা হচ্ছে আস্থাহীনতার দেয়াল ভাঙা। ভোটার নিজের ইচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে গিয়ে ভোট দিবেন পছন্দের প্রার্থীকে, এমন স্বাভাবিক অবস্থা ভুলতে বসেছিলেন নাগরিকরা। পরপর 3টি নির্বাচনে বিতর্কের ধারাবাহিকতায় তৈরি হয় আস্থাহীনতা। 24-এর 5 আগস্ট বদলে যাওয়া আবহে এবার আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিশ্লেষকরা বলছেন অতীতের দেয়াল ভাঙাই ইসির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভোটারদের আস্থায় আনা, নির্বাচনের পুরো সময় জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, সামাজিক মাধ্যমের অপব্যবহার মোকাবেলা করতে হবে কমিশনকে। তারা কোনো অন্যায় না করলেও ওই সন্দেহতা থেকে যায়। সবচেয়ে বড় কথা হলো জনগণের আস্থা অর্জন করা। রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জন করতে হবে। তারা ব্যর্থ হলে তো বড় বিপর্যয় অপেক্ষা করছে। যেহেতু একটা দীর্ঘদিন ক্ষমতায় থাকা একটা দল অংশগ্রহণ করছে না, তার কর্মকাণ্ড কেমন হবে সেটা কিন্তু আমরা প্রেডিক্ট করতে পারছি না। এটা আমাদের কোনো চিন্তার মধ্যেও আসছে না, কিন্তু ভোটারের চিন্তার মধ্যে আসবে। আস্থার জায়গাটাকে বাড়ানোর জন্য ইলেকশন কমিশনকে দৃশ্যমান কিছু প্রচারণা আনতে হবে, যে আপনারা ভোট কেন্দ্রে আসবেন, নিরাপদে আসবেন। এরই মধ্যে শক্তিশালী কমিশনের জন্য ভোট বাতিল, নির্বাচিত হওয়ার পরও প্রার্থিতা বাতিলের মতো বিভিন্ন বিষয় যুক্ত করে আচরণ বিধি প্রস্তাব করেছে ইসি, যা এখন অধ্যাদেশ হিসেবে জারির অপেক্ষায়। এগুলোর পাশাপাশি বিশ্লেষকরা জোর দিচ্ছেন সদিচ্ছার উপর। পলিটিক্যাল পার্টিগুলোকে নিজেদের দায়িত্ব নিতে হবে যে আমরা দেশে সুষ্ঠু নির্বাচন চাই। বহিষ্কার করলাম, আমার দলের লোক না, এইখানে এইটুকু বলে ছাড় দিলে কিন্তু হবে না। এই দায়িত্ব পলিটিক্যাল পার্টিগুলোকে নিতে হবে। সরকার বড় অংশীজন। সরকার মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকার মানে প্রশাসন। তারা যদি সঠিকভাবে ভূমিকা পালন না করে তাহলে কিন্তু সবচেয়ে কার্যকর, শক্তিশালী, স্বাধীন নির্বাচন কমিশনও, নিরপেক্ষ নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। বদিউল আলম মজুমদার ও জেসমিন টুলির মতে জনপ্রিয়তার দিক থেকে একটি দলে গিয়ে এমন অবস্থায় সবাই যেন সমান সুযোগ পায় তা নিশ্চিত করতে দায়িত্বশীল আচরণ করতে হবে রাজনৈতিক দলগুলোকে। অসময় যখন যুদ্ধটা বাঁধে তখন কিন্তু অনেক কিছু আনফেয়ার ঘটার সম্ভাবনা থেকে যায়। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। 15ই আগস্ট ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ধানমন্ডি 32 এবং আশপাশের এলাকায়। ভোর থেকেই সেখানে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে। পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবি মোতায়েন আছে। জনসমাগমও তুলনামূলক কম, তবে শ্রদ্ধা জানাতে এসে তোপের মুখে পড়েন আওয়ামী লীগের এক নারী কর্মী এবং একজন রিকশা চালক। পুলিশ জানায় যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা তৎপর। এছাড়া বৃহস্পতিবার সন্ধ্যায় ধানমন্ডি 32 নম্বর থেকে উৎসুক জনতা কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সমর্থক সন্দেহে 5 জনকে আটক করে এবং তারা পুলিশে তাদেরকে সোপর্দ করে। এ সময় আটককৃতদের মারধর করতেও দেখা যায়, তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
রুটিনকার যে নিরাপত্তা ব্যবস্থা সেটাই নেওয়া হয়েছে, আর আমাদের হয়তোবা কিছু বাড়তি ফোর্স আমরা মোতায়েন করছি, এটাই। এখনো ওই ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার সংবাদ আমাদের কাছে নাই, তবে এখানে ওই যে বিভিন্ন সন্দেহে আর কি কেউ বা মোবাইল চোর, ছিনতাইকারী অথবা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য এইরকম সন্দেহ করে 5 জনকে আটক করা হয়েছিল। এদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় 15ই আগস্ট ঘিরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্স এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। 14ই আগস্ট থেকেই বাড়ানো নিরাপত্তা আজ আরও কড়াকড়ি হয়েছে। কমপ্লেক্সের ভেতরে ও বাইরে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। শুধু টুঙ্গিপাড়াতেই নয়, সদরসহ সারা জেলাতেই প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। আজ 15ই আগস্ট, শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী। ইতিহাসের এই দিনেই সপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধুকে। গতবারের মতো এবারও দিবসটি এসেছে ভিন্ন আবহে। আওয়ামী লীগ সরকারের টানা 3 মেয়াদে 15ই আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালিত হতো। গত বছর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সাধারণ ছুটি বাতিল করে অন্তর্বর্তী সরকার। 15 আগস্ট 1975 স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায়। 15 আগস্ট ভোররাতে কিছু বিপদগামী সেনা সদস্য ধানমন্ডি 32 নম্বরের বাসভবনে সপরিবারে হত্যা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধুকে হত্যা করেই তারা থামেনি। বুলেটের আঘাতে একে একে প্রাণ হারিয়েছেন তার সহধর্মিনী বেগম ফজিলাতুন্নেসা মুজিব, ছেলে শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেল সহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল। নির্মম ওই হত্যাযজ্ঞে প্রাণে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাদ, তার ছেলে আরিফ ও মেয়ে বেবি, সুকান্তবাবু, বঙ্গবন্ধুর ভাগ্নে যুবলীগ নেতা শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমনি, আব্দুল নাইম খান রিন্টু, কর্নেল জামিল সহ পরিবারের 16 সদস্য ও ঘনিষ্ঠজন। ওই ঘটনার সময় 2 মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে অবস্থান করছিলেন। ছাত্র জনতার অভ্যুত্থানে গেল বছরের 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর নিষিদ্ধ হয় আওয়ামী লীগের কার্যক্রম। যদিও ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা ও কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি। জাহিদ হাসান, যমুনা নিউজ। কারো বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের হামলা সহিংসতার অভিযোগের মামলা থাকলে তারা ভোটার প্রার্থী হতে পারবেন না। ভোটের আগের দিনেও সেটির খোঁজ পাওয়া গেলে তাকে ভোট থেকে বিরত রাখা হবে। ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ ও জমা বিষয়ক এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। আরও জানান, এ পর্যন্ত 42টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে এবং জমা পড়েছে 7টি। ভিপি পদে মনোনয়নপত্র নেওয়া হয়েছে 10টি। হল সংসদের জন্য বিক্রি হয়েছে 26টি মনোনয়নপত্র। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে থানায়, এটা বিশাল একটা তালিকা আপনারা দেখছেন আমার মনে হয়। ওই তালিকাটা নিয়েই প্রশাসন কাজ করছে। হ্যাঁ, সেই তালিকাটা নিয়েই প্রশাসন কাজ করে তাদেরকে সাময়িক বিরত রাখছে। বাকিটা আইনি ইস্যু। আপাতত এই ভোটিং প্রক্রিয়া থেকে তাদেরকে বিরত রাখা হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে 2 দিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছে মহানগর সর্বজনীন পূজা উদযাপন কমিটি। প্রথম দিন শনিবার বিকেল 3টায় পলাশীর মোড়ে জন্মাষ্টমী মিছিলের উদ্বোধন করবেন 3 বাহিনী প্রধান। জন্মাষ্টমী উপলক্ষে সাংবাদিকদের সাথে পূজা উদযাপন কমিটির মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। উদ্বোধনের পর মিছিলটি পলাশী মোড় থেকে বিভিন্ন পয়েন্ট ঘুরে পুরানো ঢাকায় বাহাদুর শাহ পার্কে শেষ হবে। দ্বিতীয় দিনের কর্মসূচি পালিত হবে 19 আগস্ট। জন্মাষ্টমীর আয়োজনে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে উল্লেখ করে পূজা উদযাপন কমিটির সদস্যরা জানান, নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হবে না, সেটি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে। চিরাচরিত পলাশীর মোড়ে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিলের উদ্বোধন হবে, যা এবার এক নবযুগের সূচনা করবে।
এই ঐতিহাসিক মিছিল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন মাননীয় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, মাননীয় নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, মাননীয় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং নবম পদাতিক ডিভিশনের মাননীয় জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মঈন খান। রাজশাহীতে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে পবা উপজেলার বামুনশিকর এলাকায় নিজ বাড়িতে তাদের মরদেহ পাওয়া যায়। পুলিশ জানায় একটি ঘরে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মেলে মিনারুল ইসলামের মরদেহ। সেই ঘরের বিছানায় ছিল তার 13 বছরের ছেলে মাহিমের নিথর দেহ। পাশের ঘর থেকে উদ্ধার করা হয় স্ত্রী স্বাধীনা বেগম এবং 1.5 বছর বয়সী মেয়ে মিথিলার মরদেহ। পাশ থেকে একটি চিরকুট মেলে, সেটার নিচে মিনারুলের নাম লেখা। চিরকুটে লেখা আছে, ঋণের দায়ে এবং খাবারের অভাবে সন্তান ও স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে মিনারুল। এরপর নিজেও আত্মহননের পথ বেছে নেন। স্থানীয়রা জানায় দীর্ঘদিন ধরেই ঋণগ্রস্ত ছিলেন কৃষক মিনারুল। সকালবেলা বাইপাসে ব্যবসা বাণিজ্য করি, আসার পথে শুনলাম যে আমার শ্বশুরবাড়ির 4 জন মারা গেছে, গলার দড়ি দিয়ে মারা গেছে, এটা শুনেছি। ওই ছেলের বেটা, ছেলের বউ আর ছোট ছেলে বাচ্চা, পরিবারের 4 জন মারা গেছে। তো পরবর্তীতে এসে দেখি যে বাসায় মেয়ে আর মেয়ের ছেলে ওই মানে এক পাশে আছে, আর বাপ আর আরেকটা ছেলে আর 2 জন এক পাশে আছে। চিরকুটে আছে, আমি উনার আত্মীয়স্বজন বা যারা আছে তাদের কাছে আমি শুনলাম, তারাও বললো যে চিরকুটের লেখাটা উনারই। তো উনার লেখা যেহেতু উনি নিজের আর্থিক অবস্থা, ঋণগ্রস্ততা এগুলো তো উল্লেখ করছে। লুট হওয়া পাথরের খোঁজে সিলেটের বিভিন্ন জায়গায় অভিযান চলছে। জেলার কোম্পানিগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আখলাকুস সাফা। সাফা, সব মিলিয়ে কেমন পাথর উদ্ধার হলো, বিস্তারিত কি দেখছেন আপনি, জানাবেন। যেমন গতকালকে এই সিলেটের স্পট থেকে 60,000 ঘনফুট পাথর উদ্ধার হয়। এরপর ঢাকার ডেমরার একটি স্থান থেকে, সেখান থেকে আরও 40,000 ঘনফুটের মতো, সব মিলিয়ে এখন পর্যন্ত 1 লাখ ঘনফুটের মতো পাথর সেগুলো উদ্ধার করা গেছে। যেখানে আমি আবারও বলছি, লুট হয়েছিল কিন্তু 1.5 কোটি ঘনফুট। আপনি বুঝতেই পারছেন পার্থক্যটা কত বড়। বিশেষ করে যেমন এই যে ক্রাশার মিলগুলোতে এই যেই পাথরগুলো অলরেডি চূর্ণ বিচূর্ণ করে ফেলা হয়েছে, সেই পাথরগুলো কিন্তু আর আগের জায়গায় ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। এখানে যারা অভিযান পরিচালনা করছেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট, তারা আমাকে যেটি বললেন সেটির জন্য অন্য ম্যাজিস্ট্রেট আসবেন এবং সেগুলো পরবর্তীতে বাজেয়াপ্ত করার একটি ব্যবস্থা করবেন। এছাড়া যেগুলো চূর্ণ করা হয়নি, অর্থাৎ এখন আপনি যে পাথরগুলো ওঠাতে দেখছেন, এই পাথরগুলোকেই কিন্তু সাদা পাথরের আগের যে জায়গা সেই জায়গাতে ফিরিয়ে নেওয়া হবে। এই যে ক্রাশার মিলটিতে এখন অভিযান চলছে, এখানে সব মিলিয়ে আমাদের এইটা অবশ্য খালি চোখের অনুমান, প্রায় 1000 খানেকের মতো, 1000 খানেক ঘনফুট পাথর এখান থেকে উদ্ধার করা সম্ভব হচ্ছে। একটা বিষয় এখানে এসে লক্ষ্য করলাম ইশরাত, সেটা হচ্ছে পাথরগুলো বালি দিয়ে ঢেকে রাখা। অর্থাৎ যখনই এই বিষয়টা জানাজানি হয়, তখন কিন্তু এই ক্রাশার মিল যেগুলো আছে সেগুলো সবগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে এগুলো এখন একেবারেই শুনশান অবস্থায় রয়েছে। কিন্তু যেগুলো করা হয়েছে, যেহেতু পাথরগুলো বিভিন্ন জায়গা থেকে আবার উদ্ধার করা হচ্ছে, এই জন্য শেষ পাথরগুলো বাঁচানোর জন্য যারা এগুলো লুট করেছেন অথবা বিক্রি করেছেন, তারা কিন্তু চেষ্টা করছেন কোনোভাবে পাথরগুলো বাঁচাতে। সেই জন্য বালি দিয়ে সে পাথরগুলো ঢেকে রাখছেন। এখন এইখানটাতে এসে যেমন দেখা গেল, এই বালির থেকে, অর্থাৎ এখানে মেসেজের উপর ভিত্তি করেই এখানে অভিযান চলছে এবং সেই অভিযানে কিন্তু বেরিয়ে এসেছে যে বালির নিচেও যে পাথর, সেই পাথরগুলো কিন্তু রয়েছে। এছাড়া শুক্রবার যেহেতু এখন পর্যন্ত প্রশাসনের ওই অর্থে গতকাল যেমন আমরা বড়সড় অভিযান দেখেছিলাম, তেমন কোনো অভিযান এখনও পর্যন্ত চোখে পড়েনি। একটি তদন্ত কমিটি করা হয়েছে, সেই তদন্ত কমিটি কী নিয়ে কাজ করবে, এই পাথর লুটপাটের সঙ্গে যারা জড়িত তাদের একটি তালিকা প্রস্তুত করার কথা বলেছেন হাইকোর্টের একটি আদেশে। সেই আদেশের কপি এখনও পর্যন্ত এই সিলেটের জেলা প্রশাসন তারা পাননি। তারা বলছেন যে তারা সেই কপি হাতে পাওয়ার পর তারা এগুলো নিয়ে কাজ শুরু করবেন। এছাড়া সাদা পাথরের যে জায়গাটা আছে, যেই জায়গাটাতে গত 2 দিন যাবৎ, অর্থাৎ গত পরশুদিন রাত থেকে যে অভিযান শুরু হয়েছে, সেই অভিযানের পর সেই পাথরগুলো সেখানে ফিরিয়ে আগের জায়গায় রেখে আসার কথা, সেগুলোতে আমরা বেশ কিছুটা দেখেছি। যতক্ষণ পর্যন্ত গতকাল জেলা প্রশাসক স্পটে ছিলেন, ততক্ষণ পর্যন্ত সেই কাজগুলো কিন্তু বেশ হইচই করেই সেখানটাতে হয়েছে।
পর্যটক যারা এখনো পর্যন্ত আসছেন তারা কিন্তু একটি কথাই বলছেন, সবার আগে তাদের চাওয়া এর সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক, তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। যদি এমনটা হয় সেক্ষেত্রেই কিন্তু একটি দৃষ্টান্ত সৃষ্টি হবে এবং অন্যরাও এই কাজ ভবিষ্যতে করার জন্য ভয় পাবেন। কিন্তু বিগত সময়ে যা দেখা গেছে তাতে কিন্তু এমনটি হয়নি। উল্টো রাজনৈতিক প্রভাব এবং স্থানীয় প্রভাবের উপর ভিত্তি করেই কিন্তু প্রশাসন তখনও কিন্তু চুপ হয়েছিলেন। এই জায়গাগুলো নিয়েই কিন্তু এখন আসলে পুরো এলাকায় এখনও পর্যন্ত কানাঘুষা চলছে। রাজনৈতিক নেতৃবৃন্দ যাদের বিরুদ্ধেই অভিযোগগুলো আসছে তাদের কাউকেই কিন্তু স্পটে পাওয়া যাচ্ছে না, এবং কি তাদের সাথে ফোনে যোগাযোগ করেও কিন্তু তাদের কাউকে পাওয়া যাচ্ছে না। এটা খুব স্বাভাবিক, আপনি বুঝতেই পারছেন যে কেউই ধরা পড়ার যে জায়গাটাতে কেউই আসতে চান না। তবে তারপরও এই যে বালির নিচে পাথর রেখে দেওয়া, এখান থেকে আমরা বুঝতে পারছি সবশেষ পাথরগুলো তারা এখনো পর্যন্ত রক্ষা করতে চাচ্ছেন। ইশরাত, অনেক ধন্যবাদ আপনাকে সাফা। লালমনিরহাট ও কুড়িগ্রামে নদ নদীর পানি কিছুটা কমলেও এখনো চরাঞ্চল ও নিচু এলাকা নিমজ্জিত বানের জলে। ডালিয়া ব্যারেজ পয়েন্টে গতকাল তিস্তার পানি বিপদসীমার 18 সেন্টিমিটার উপর থাকলেও আজ তা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কিছুটা কমলেও ব্যারেজের ভাটিতে থাকা লালমনিরহাটের হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি ও সদরের 20টি গ্রামের নিম্নাঞ্চল বানের জলে নিমজ্জিত। পানিবন্দী অন্তত 7,000 পরিবার। অনেকে গবাদি পশু নিয়ে আশ্রয় নিয়েছেন বাঁধ কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে। বন্ধ রয়েছে বেশ কয়েকটি বিদ্যালয়। পানিতে তলিয়ে আছে রোপা আমন, সবজি সহ ফসলের ক্ষেত। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে খুলে রাখা হয়েছে ব্যারেজের 44টি জলকপাট। কুড়িগ্রামে দুধকুমার নদীর পানি কিছুটা কমলেও তা বিপদসীমার সমান রয়েছে। এছাড়া তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্রের পানিও গতকালের তুলনায় কিছুটা কমেছে। তীরবর্তী নিচু এলাকায় রাস্তাঘাট পানিতে তলিয়ে থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। তলিয়ে আছে চরাঞ্চলের কৃষি জমিও। রংপুরে তিস্তা তীরবর্তী নিচু এলাকার বাড়িঘর থেকে পানি নেমে গেলেও ডুবে আছে বিস্তীর্ণ আমনের ক্ষেত। এদিকে পদ্মার পানি বেড়ে প্লাবিত হয়েছে কুষ্টিয়ায় দৌলতপুরের 4 ইউনিয়নের নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 40,000 মানুষ। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় দুর্ভোগ চরমে। এর মধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে 16টি বিদ্যালয়। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দার পানিতে ডুবেছে তীরবর্তী নিম্নাঞ্চল। পানিবন্দী প্রায় 5,500 মানুষ। সেই সাথে কিছু এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙন। দর্শক, প্লাবন পরিস্থিতির আরো খবর জানার চেষ্টা করব। লালমনিরহাটে যেতে চাই আমার সহকর্মী আনিসুর রহমান, সেখানকার খবরগুলো রাখছেন। আনিস, সেখানে প্লাবিত অঞ্চলগুলোর খবর জানতে চাই, কি অবস্থা দেখছেন সেখানকার প্লাবিত পরিস্থিতি জানাবেন। ইশরাত, গতকাল কিন্তু পানি বিপদসীমার 18 সেন্টিমিটার উপরে ছিল, আর আজ ভোর থেকে কিন্তু সেই পানিগুলো কমতে শুরু করেছে। এখন কিন্তু পানি নেমে যাচ্ছে। আমরা বেশ কিছু এলাকায় গিয়েছি, দেখেছি যে আসলে বাড়িঘর থেকে পানি নামতে শুরু করছে। আসলে যে তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো কিন্তু ভেসে উঠছে। আর কিছু কিছু জায়গায় পানি রয়েছে যেখানে ওই পানিগুলো বের হইতে বেশ কয়েকদিন সময় লাগবে। আর বাকি সব পানি নদীর পাশাপাশি যে পানিগুলো বাড়ি থেকে নেমে যাচ্ছে। তবে মানুষের দুর্ভোগ কিন্তু চরমে। কেন এই যে বাড়িগুলো থেকে পানি নেমে যাচ্ছে সেই বাড়িগুলো কিন্তু এখন কাদা মাটিতে ভরপুর হয়ে আছে। আর বিশেষ করে আপনাকে যদি জানিয়ে রেখে যে আবাদি যে ফসল তাদের রোপা আমন ধান যে ডুবে গেছে সেগুলো কিন্তু পলি পরে নষ্ট হয়ে গেছে, পাট ক্ষেত নষ্ট হয়ে গেছে, তারপর পুকুরের মাছ ভেসে গেছে। আমি কয়েকজন ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে আসলে এই যে ক্ষয়ক্ষতিটা হচ্ছে প্রতিবারেই এই 3 মাস এই এলাকার লোকজনকে দুর্ভোগে থাকতে হয়। তিস্তার পানি বেড়ে যায়, আর তারা কিন্তু এটার সমাধান চান। তারা চান তিস্তা খনন করে দুপাতে বাঁধ দেওয়া হোক, অথবা যে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে যেটি কাজ চলছে সেটি আর দ্রুত বাস্তবায়ন করা হোক। ইশরাত, ধন্যবাদ আপনাকে। দেশের বাইরের খবর। ভারতের জম্মু কাশ্মীরে আকস্মিক ভারী বর্ষণ আর আকস্মিক প্লাবনে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 46 জন। এখনও নিখোঁজ আরও 2 শতাধিক। এই তথ্য নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। প্রাণহানির সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। অঞ্চলটির কিশতওয়ার জেলার চাষতি গ্রামে আকস্মিক কাউন্ট বার্স্ট বা মেঘ বিস্ফোরণের জেরে হয় ব্যাপক বৃষ্টি। এক ঘন্টায় 100 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়, আর তাতে দেখা দেয় হঠাৎ প্লাবন। দুর্গত এলাকাটি দিয়ে মচাইল মাতা মন্দিরে যান পুণ্যার্থীরা। তাদের অনেককেই ভাসিয়ে নিয়ে যায় বানের পানি। নিখোঁজদের উদ্ধারে চলছে অভিযান। যুক্তরাষ্ট্রের সাথে নতুন পারমাণবিক চুক্তির ইঙ্গিত দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের আগে
পুতিন শান্তি প্রতিষ্ঠায় মার্কিন প্রশাসনের প্রচেষ্টায় প্রশংসাও করেন। ক্রেমলিন জানিয়েছে ইউক্রেন যুদ্ধের পাশাপাশি আলোচনা হবে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের বিষয়েও। এদিকে ট্রাম্পের আশা চুক্তিতে সম্মত হয়ে শান্তি প্রতিষ্ঠা করবেন পুতিন। দাবি, তিনি প্রেসিডেন্ট না হলে পুরো ইউক্রেনই দখলে নিত রাশিয়া। বিশ্বের সবচেয়ে শক্তিধর দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে বৈঠক। গত 3.5 বছর ধরে চলা ইউরোপের সবচেয়ে বড় সংকট ইউক্রেন যুদ্ধ ইস্যুতে হবে আলোচনা। সঙ্গত কারণেই বর্তমানে ট্রাম্প পুতিন বৈঠক নিয়ে আলোচনা তুঙ্গে। কি সিদ্ধান্ত আসতে পারে তাদের সরাসরি সাক্ষাতে? ইউক্রেন যুদ্ধের জেরে তলানিতে ঠেকেছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক, যার জেরে দুই দেশ স্থগিত করেছে একের পর এক চুক্তি। তবে এবার আসার কথা শোনালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্টের সাথে আলোচিত বৈঠকের আগে জানালেন কৌশলগত অস্ত্র নিয়ে নতুন চুক্তি হতে পারে মস্কো ওয়াশিংটনের মধ্যে। আমেরিকার বর্তমান প্রশাসন শত্রুতা সংকট বন্ধের লক্ষ্যে সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে চুক্তিতে পৌঁছানোর জন্য বেশ উদ্যমী ও আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছে, যাতে রাশিয়া ও ইউরোপের মধ্যে দীর্ঘমেয়াদী শান্তির প্রতিষ্ঠা করা যায়। তাদের সাথে কৌশলগত আক্রমণাত্মক অস্ত্র নিয়ন্ত্রণে চুক্তিতে পৌঁছানো গেলে এই শান্তি আরও দৃঢ় হবে। কোন চুক্তির কথা বলেছেন পুতিন সেটি স্পষ্ট না করলেও রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া অধিকাংশ সমঝোতা হয়েছে পারমাণবিক অস্ত্র ইস্যুতে। আর তাই বলা হচ্ছে ভয়াবহ এই অস্ত্র নিয়েই নতুন কোনো চুক্তিতে পৌঁছাতে পারে দুই দেশ। এদিকে আশার বাণী শোনাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পও। তার প্রত্যাশা শান্তি প্রতিষ্ঠা করবেন পুতিন ও জেলেনস্কি। জানান দ্বিতীয় দফায় জেলেনস্কিকে সাথে নিয়ে পুতিনের সাথে বৈঠক করবেন তিনি। আশা করছি ফলপ্রসূ একটি বৈঠক হতে যাচ্ছে। ধারণা করছি পুতিন ও জেলেনস্কি শান্তি প্রতিষ্ঠা করবে। আমার মনে হয় প্রেসিডেন্ট পুতিন একটি চুক্তিতে পৌঁছাতে চান। আমি যদি প্রেসিডেন্ট না হতাম তাহলে তিনি পুরো ইউক্রেন দখল করে নিতেন। ক্রেমলিন জানিয়েছে ট্রাম্প পুতিন বৈঠকে অগ্রাধিকার পাবে ইউক্রেন ইস্যু, তবে আলোচনা হবে অন্য বিষয়েও, যার মধ্যে অন্যতম দুই দেশের বাণিজ্য সম্পর্ক উন্নয়ন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের কাছে মাত্র $7.2 মিলিয়ন আলাস্কা বিক্রি করেছিল রাশিয়া। বাংলাদেশি মুদ্রায় যার বর্তমান মূল্য 875 কোটি টাকা। সেখানেই আজ বৈঠকে বসেছেন দুই বিশ্বমোড়ল ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন। কিন্তু 17 লাখ বর্গ কিলোমিটারের বিশাল ভূখণ্ড কেন বিক্রি করেছিলেন দ্বিতীয় জার, তা এখনো বড় প্রশ্ন। মার্কিন রাজ্য হলেও রাশিয়ার মূল ভূখণ্ড থেকে মাত্র 80 কিলোমিটার দূরে আলাস্কা। অবাক মনে হলেও চিরবৈরী দুই পরাশক্তি মূলত প্রতিবেশী। তার থেকেও চমকপ্রদ তথ্য, আলাস্কা একসময় ছিল রাশিয়ারই অংশ। 1725 সালে ড্যানিশ অভিযাত্রী পিটার্সবেরিং এর সহায়তায় আলাস্কার সন্ধান পায় তৎকালীন রুশ সাম্রাজ্য। সেই শতকেই ধীরে ধীরে গড়ে ওঠে বসতি। দুর্গম পরিবেশ, প্রতিকূল আবহাওয়া সহ বেশ কয়েকটি কারণে বরফ আচ্ছাদিত দ্বীপটিতে টেকা দেয়। কিন্তু 19 শতকে বদলায় আলাস্কার পরিস্থিতি। 1853 সাল থেকে শুরু হওয়া 3 বছরের ক্রাইমিয়ান যুদ্ধে হেরে ব্যাপক অর্থনৈতিক সংকটে পড়ে রুশ সাম্রাজ্য, যা সামাল দিতে হিমশিম খান রাশিয়ার দ্বিতীয় জার। তাই দুর্গম এবং অলাভজনক বিবেচনা করে আলাস্কা বিক্রির সিদ্ধান্ত নেন তিনি। পেছনে ছিল ভূরাজনৈতিক কারণও। সে সময় ব্রিটেন এবং ফ্রান্সের নৌশক্তি থেকে ভূখণ্ডটি রক্ষা করাও ছিল রুশ সাম্রাজ্যের জন্য চ্যালেঞ্জ। ঠিক এই সুযোগকেই নিজ আধিপত্যবাদে কাজে লাগায় যুক্তরাষ্ট্র। 1867 সালে $7.2 মিলিয়ন আলাস্কা কেনার সিদ্ধান্ত নেয় দেশটি, অর্থাৎ একর প্রতি দাম পড়েছিল মাত্র 2 সেন্ট। হাত বদলের পর বরফের চাদরে ঢাকা ভূখণ্ডে অমূল্য রত্ন আবিষ্কার করে যুক্তরাষ্ট্র। জনমানবহীন বিরান ভূমিতে ছিল তেল, গ্যাস, স্বর্ণের মতো প্রাকৃতিক সম্পদে ঠাসা। আলাস্কার মালিকানা পাওয়ায় আর্কটিক অঞ্চলেও আধিপত্য বিস্তারের সুযোগ পায় মার্কিন সামরিক বাহিনী। এছাড়া প্রশান্ত মহাসাগরের উত্তরাঞ্চলে প্রবেশও হয় সহজ। 1959 সালে সবচেয়ে বড় রাজ্য হিসেবে যুক্তরাষ্ট্রের মানচিত্রে যুক্ত হয় আলাস্কা। অনিক রহমান, যমুনা নিউজ।